সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে এমন হামলা চালানো হবে যা তাদের কল্পনাতীত, ইরানের হুঁশিয়ারি। আরো থাকছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান। এদিকে মণিপুরের সহিংসতা বৃদ্ধির জেরে 3 জেলা অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এক রাতে ইউক্রেনের 144 ড্রোন ভূপাতিত করল রাশিয়া। এদিকে উত্তপ্ত মণিপুরে ফের ড্রোন হামলা। ভারতের যে শহরকে নিজের দাবি করেছে পাকিস্তান। এদিকে চীন আসলে ভারতের 60 কিলোমিটার ভূখণ্ড দখল করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েল এমন হামলা চালানো হবে যা তাদের কল্পনাতীত, হুঁশিয়ারি ইরানের। আবারও ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির রেভলিউশন গার্ডস বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, তেল আবিবে এমন হামলা চালানো হবে যা তারা কল্পনা করতে পারছে না, তবে কখন, কোথায় এবং কিভাবে ওই হামলা চালানো হবে তা অনিশ্চিত বলে জানান সালামি। গত জুলাই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিকে তেহরানে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দায় তেল আবিবের উপর দিয়ে ইসরায়েল হামলা চালানোর ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে, প্রতিশোধের আগুনে পুড়তে থাকা তেহরানে যে কোনো সময় হামলা চালাতে পারে, এখনো সে আশঙ্কা প্রকাশ করছে তেল আবিব। এর মধ্যে হানিয়া হত্যাকাণ্ড ইস্যুতে আবার ইসরায়েলকে হুমকি দিল ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, ইসরায়েলকে তার কৃতকর্মের তিক্ত স্বাদ ভোগ করতে হবে। তেহরানে হানিয়া হত্যার প্রতিশোধমূলক পদক্ষেপ এবার ভিন্ন হবে বলেও জানান সালামি। ইরানি ওই কমান্ডার আরো বলেছেন, তেহরানের সম্ভাব্য হামলার দুঃস্বপ্নে কাঁপছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান ওই উত্তেজনার ইউক্রেনে যুদ্ধের রুশ বাহিনীগুলো ক্ষেপণাস্ত্র সরবরাহ ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের পক্ষ নিয়েছে রাশিয়া। তেহরানকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে নতুন এক উচ্চতার কথা জানান। রাশিয়া ইরানের কোন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা ইউক্রেন যুদ্ধে মারাত্মক উত্তেজনা তৈরির বিষয়ে হিসেবে বিবেচিত হবে বলে গেল শুক্রবারে জানায় যুক্তরাষ্ট্র, যদিও এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরান। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি উল্টো যুক্তরাষ্ট্রের ঘাড়ে দায় চাপিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগকারীর ওই যুদ্ধের এক পক্ষের কাছে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরের যুবকদের অভিযান। পাস্টুরে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনে মিশর 2 তরুণ সমর্থক ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদি বিরোধী অভিযান চালিয়েছে। পাস্টুরে গাজা আল আন চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকা ওই 2 মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। কোন কোন ইহুদিবাদী সূত্র জানিয়েছে, যুবকের বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয়েছে। গত রবিবার জর্দানের এক ট্রাক চালক জর্দান ইসরায়েলি সীমান্ত আল কারামা কোর্সিং এর প্রবেশ করে খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে 3 ইসরায়েলি সেনা নিহত এবং অভিযানকারী জর্দান ট্রাক চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করে। হিব্রু ওয়েবসাইটে ওয়াল্লাহ জানায়, গাজা উপস্থিত যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে 4973টি ইহুদিবাদী বিরোধী অভিযান চালানো হয়েছে। ওসব অভিযানে অন্তত 12 জন ইহুদিবাদী সেনা, 3 পুলিশ ও 38 জন ইহুদিবাদী নিহত এবং 285 জন আহত হয়েছে। মণিপুরের সহিংসতা বৃদ্ধির জেরে 3 জেলায় অনির্দিষ্টকালের কারফিউ। ভারতের উত্তর পূর্বাঞ্চল মণিপুর রাজ্যে সহিংসতা নতুন করে বৃদ্ধি পায় 3টি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এর আগে কারফিউ শিথিল করার ঘোষণা দেওয়া হলেও মঙ্গলবার সেই আদেশ বাতিল করে ফের কারফিউ কার্যকর করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং লাইভ মিন্টের পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মণিপুরে ইস্পল পূর্ব, ইস্পল পশ্চিম জেলায় আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির কারণে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা 2023 এর 163 ধারার অধীনে কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়, ইস্পল পশ্চিম, ইস্পল পূর্ব এবং থাবালাল জেলায় বেলা 11টা থেকে কারফিউ জারি করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ওই আদেশ অনুযায়ী বাসিন্দাদের তাদের বাসস্থানের বাইরে চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রাথমিকভাবে 10 সেপ্টেম্বর ভোর থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় পরিস্থিতি অবনতি হয় বেলা 11টার দিকে তার আবার
কঠোরভাবে কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে শুধু জরুরি পরিষেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে স্বাস্থ্যকর্মী, বিদ্যুৎ এবং পানীয় জল পরিষেবা কর্মী, প্রেস, ইলেকট্রনিক মিডিয়া এবং আদালতের কর্মচারীরা অন্তর্ভুক্ত রয়েছে। এক রাতে ইউক্রেনের 144 ড্রোন ভূপাতিত করল রাশিয়া। এক রাতে ইউক্রেনের পাঠানো 144টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে রাশিয়ার মস্কোর আকাশে 20টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপাতিত করা হয়। কর্মকর্তারা জানান, ওই ড্রোন হামলা একটি আবাসিক ভবনে ঘিরে আগুন ধরে যায়। এতে 9 বছরের এক শিশুর মৃত্যু হয়। এর জেরে মস্কোতে 30টি বেশি ফ্লাইট স্থগিত করা হয়। ইউক্রেনের অভ্যন্তরীণ ড্রোন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। রাশিয়ার জ্বালানি, সামরিক এবং পরিবহন অবকাঠামোর উপর ড্রোন হামলা বৃদ্ধি করেছে কিয়েভ। উত্তপ্ত মণিপুরে ফের ড্রোন হামলা। সহিংসতা সংঘর্ষের জেরে আরো একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2 ব্যাটালিয়ন অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ এবং যৌথ বাহিনী, খবর বিবিসির। রাজ্যটির রাজধানী ইম্ফলের পরিস্থিতি সোমবার উত্তপ্ত ছিল। কুকিরা কর্তুক নামে একটি গ্রামে ড্রোন হামলা চালিয়েছে এবং সেখান থেকে গাড়ি সহ বেশ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি এবং মোটরসাইকেল। শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। রোববার রাতে একটি বিপুল সংখ্যক নারী ইম্ফলের রাস্তায় নামেন। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের দাবি তুলেছেন তারা। কুকি বিদ্রোহীরা বৃহস্পতিবারের 2টি আবাসিক এলাকায় দূরপাল্লা রকেট মোতায়েন করে রেখেছে। বিষ্ণুপুরের ড্রোন হামলায় আর এক রাবি নামের 38 বয়সী এক ব্যক্তি নিহত এবং 6 জন আহত হয়েছেন। ভারতের যে শহরকে নিজেদের দাবি করেছে পাকিস্তান। ভারতের পশ্চিম প্রান্তরে একটি শহরকে নিজেদের বলে দাবি করেছে পাকিস্তান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ এমন দাবি করেছেন। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নেশন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মুমতাজ জাহারা বলেন, 1948 সাল থেকে গুজরাটের শহর জুনাগড়ে দখল করে রেখেছে ভারত। দেশভাগের সময় এটি পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল। পাকিস্তান এটিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে। জুনাগড়কে ভারতের অবৈধ দখল, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু এবং কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসেবে পাকিস্তানের বিবেচনা করে জানিয়ে তিনি বলেন, এসব জুনাগড় নিয়ে শান্তিপূর্ণ সমাধান চান তারা। জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন নয়। 2020 সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে তাদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভাও তাতে অনুমোদন দিয়েছিল। পাকিস্তানের অধিকৃত জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ ওই মানচিত্রে রাখা হয়েছিল। একই সঙ্গে গুজরাটের জুনাগড় এবং মানবগড় শহর এবং সিয়ারকিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল তখন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে নিয়েও কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র। মুমতাজ জাহারা বলেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের সঙ্গে মজবুত বহুমুখী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, যা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার এবং একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। আমাদের দু দেশের জনগণের মধ্যে অপরিসীম সদিচ্ছা রয়েছে এবং আমরা চাই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সমৃদ্ধ হোক। আমরা বিশ্বাস করি যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা ওই অঞ্চলের শান্তি এবং বন্ধুত্বপূর্ণ বৃদ্ধিতে আরো অবদান রাখবে এবং সার্ককে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে আরো উন্নয়নে অবদান রাখবে, যোগ করেন তিনি। চীন কি আসলে ভারতের 60 কিলোমিটার ভূখণ্ড দখল করেছে? ভারতের অরুণাচল প্রদেশে প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। সেই সঙ্গে প্রদেশের আনজাও জেলার কাপ্পু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমন খবরে বেশ আলোচনা চাউর হয়েছে। এ নিয়ে ভারত সরকার প্রথম দিকে নিশ্চুপ থাকলে অবশেষে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। ভারতের সংবাদ মাধ্যম টাইমস নাও এ খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চীনা দখলদারির অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন কিরণ রিজিজু। তিনি দাবি করেছেন এসব খবর সত্য নয়। রোববার কিরণ বলেছেন, ভারতের জমিতে ঢুকে যদি তারা তাদের ভূখণ্ড বলে লিখে রাখা যায় তবে কি সত্যি হতে পারে না। অরুণাচল বিজেপির ওই সংসদ সদস্য বলেন, চীন আমাদের জমি নিতে পারে না। প্রকৃত নিয়ন্ত্রণের কারণে দিত এলাকা টহল, ওভারলোডিং, দ্বিপক্ষ যাতায়াত করে তাদের স্থায়ী কিছু নির্মাণের অনুমতি দেওয়া হয় না। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। অনির্দিষ্ট স্থানে শুধু চিহ্ন আকার মানে এই নয় যে এলাকা দখল করা হয়েছে।